আজকে আমরা পড়বো হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এটা 11 এর জন্য না, এটা সমস্ত ক্লাসে। তুমি পরবর্তীকালে যদি টেট এক্সাম দাও, মানে যে কোনো এক্সামে, যে কোনো গভর্নমেন্ট জবের এক্সামে কিন্তু এইটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে পুরো বড় পেজে করতে হবে, একটা খাতার পুরো বড় পেজের মধ্যে হচ্ছে বড় করে ধরা, এটা যদি বড় পেজ হয় পুরো পেজের মধ্যে এম করে আঁকো ফার্স্টে, ঠিক আছে? তারপরে আমরা পরপর, ঠিক আছে? উষ্ণতা অনুযায়ী দেখো, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠ, তার পরপর 6টা স্তর। ট্রপোস্ফিয়ার ফার্স্টে থাকছে, তারপরে থাকছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে থাকছে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার এবং হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর এখান দিয়ে প্রচুর 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 কোশ্চেন আসে, যে 11 তো আছে, এছাড়া বিভিন্ন বড় বড় এক্সামে, যে কোনো এক্সামের এই টপিকটা আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আমরা এটার মধ্যে সব ইনফরমেশন গুলো এমন করে লিখে রাখবো যে আমরা অত পদে পড়তে হবে না। তো ফার্স্টে আসছি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার দেখো, বিভিন্ন বইতে বিভিন্ন ইনফরমেশন থাকে এটাতে, যেটা হচ্ছে সিলেবাসের বই রয়েছে। সেখানে কি আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত বিস্তৃত। এর যে উচ্চতাটা, নিরক্ষীয় অঞ্চলে কি বললাম, 18 কিমি, নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি, আর মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত বিস্তৃত সমুদ্র পৃষ্ঠ থেকে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে হলো এর উচ্চতা। বোঝা গেল? তারপরে দেখো, এই স্তরে বায়ুর উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। মানে এই স্তর যত তুমি উপরে আস্তে 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 উঠবে, উষ্ণতাটা হ্রাস পাবে। তুমি যদি পাহাড়ে যাও, কি হয়, পাহাড়ের ওপরে কিরকম থাকে, উষ্ণতাটা কমে যায়, কমে যায়, ঠান্ডা থাকে। এই সেইটা হচ্ছে এই স্তর। এইখানে হচ্ছে তুমি ঠান্ডা, আস্তে আস্তে যত তুমি ওপরের দিকে উঠবে আস্তে আস্তে শীতল হবে। এটা তুমি ইনফরমেশনটা তুমি লিখে নিতে পারো, ঠিক আছে? এই স্তরেই কিন্তু মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, ঝঞ্ঝা, বজ্র বিদ্যুৎ সবকিছু এই স্তরে হয়, ঠিক আছে? এখানে কোশ্চেন দেয় যে মেঘ, বজ্রপাত কোন স্তরে হয়ে থাকে, বজ্রপাত কোন স্তরে, তখন কিন্তু হবে টপোস্ফিয়ার, ঠিক আছে? ইনফরমেশনটা লিখে নাও। এর উষ্ণতাটা হলো মেঘ, বৃষ্টি, বজ্রপাত সব কিন্তু এই স্তরে হয়ে থাকে, হলো? বায়ু প্রবাহের দিক, গতিবেগ এই স্তরেই হয়ে থাকে। মানে এখান থেকে যদি যে কোনো কিছু, বজ্রপাত কোন স্তরে হয়, তখন কোশ্চেন করবে বজ্রপাত কোন স্তরে, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কি হবে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে হচ্ছে, হলো? হলো, হয়ে গেছে দুটো। 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি তাপমাত্রা কমে যায়, ঠিক আছে? প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি তাপমাত্রা কমে যায়। এই ব্যাপারটা লিখে রাখো। এইটাও দেয়, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে 6.4 কোন স্তরে, এগুলো কিন্তু দেয়। আমি লাস্টে তোমার কোশ্চেন বলছি, লাস্টে এমসিকিউ বলছি।
তো হয়ে গেল এই ট্রপোস্ফিয়ার স্তর। তুমি যদি বই দেখো, আমি তো বইটা তোমাকে পিডিএফ দিয়ে দেবো, এছাড়াও যদি তুমি বইটা দেখো কত কিছু লেখা আছে, সেখানে এইটুখানি তুমি নিয়ে ট্রপোস্ফিয়ার স্তর সম্বন্ধে তুমি কিন্তু ইজিলি লিখে ফেলতে পারো। ঠিক আছে, তোমার কিন্তু বলে আমাদের ট্রপোস্ফিয়ার পয়েন্ট করে, এখন তো লেখার ব্যাপার নেই। চলো তারপরে আসছি স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ার কি জানা আছে? হ্যাঁ এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা সম্পর্কে কিছু জানা আছে? হ্যাঁ এই স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে দ্বিতীয়তম স্তর। আর এই স্তরে ঝড় বৃষ্টি এই সব কিছু হয় না, তাই একে শান্ত মণ্ডলও বলা হয়। আর এই স্তরে জেট জেট প্লেন চলাচল করে। ভেরি গুড। আচ্ছা চলো, তাহলে এটা তো তুমি মোটামুটি জানো। দেখো ক্ষুদ্রমণ্ডলের ওপরের স্তর, ঠিক আছে, একে শান্ত বা হচ্ছে শান্তমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে বলছে ট্রপোপজ। ঠিক আছে, এই যে মাঝের যে সীমারেখাটাকে বলছে ট্রপোপজ। এই মাঝের যে সীমারেখাটা রয়েছে এইটা, একে বলছে কি? ট্রপোপজ। কি বলে সেটা এপাশে লিখছি। এটাকে বলছে ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে থাকে ট্রপোপজ। তারপরে চলে আসো স্ট্র্যাটোস্ফিয়ার। তুমি তো বললেই, দেখো এর উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে লিখে আমি ওটা লিখলাম না। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 50 কিলোমিটার। তারপরে দেখো এখানে কি কি হচ্ছে। উত্তর শান্তমণ্ডলের মধ্যে বায়ু চলাচল পথ বন্ধ রাখে। এই স্তরটি দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে ক্রমশ অবনত হয়েছে। তবে এই স্তরে বায়ু চলাচল ঘটে না, মেঘ না থাকায় বৃষ্টিপাত কিন্তু হয় না। এটা তুমি বললে তাই তো, বৃষ্টিপাত হয় না কারণ মেঘ নেই। এবং হচ্ছে এখানে কি জেট প্লেন যাতায়াত করে। হলো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ে। এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়ে। কিন্তু আগেরটাই ছিল, আগেরটা কি ছিল বলো? কমে। আগেরটাই কমে ছিল, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে আর একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে থাকছে, এই স্তরে কি থাকছে, এই স্তরে কিন্তু ওজোন গ্যাস থাকে প্রচুর পরিমাণে। O3 গ্যাস কিন্তু এই স্তরে থাকে। এই স্তরে কিন্তু O3 গ্যাস, O3 গ্যাস। তাই কিন্তু সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এই স্তরের জন্য প্রবেশ করতে পারে না। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি কোন স্তরের জন্য পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করতে পারে না। তাহলে কি লিখবে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। আর ইভিএস এর কোশ্চেন কিন্তু ভীষণ মানে গুলিয়ে যাওয়া টাইপের কোশ্চেন। বায়োলজির কোশ্চেন
তুমি পেরে যাবে, বাট ইভিএস এর কোশ্চেন ভীষণ গুলিয়ে যাওয়া টাইপের। পেরে যাবে, পড়লে পেরে যাবে, অতটা কিছু ইয়ে না। এই কোশ্চেনটা আমি দিয়েছি, আমার স্কুলে রয়েছে হচ্ছে 174টা স্টুডেন্ট ম্যাক্সিমামই এই কোশ্চেনটা ভুল লিখেছে এইবার। আচ্ছা, একটা জিনিস লেখা হয়নি, এটাকে হচ্ছে শান্ত মণ্ডল বলে, তাই তো? শান্ত মণ্ডল বলছে এই স্তরটাকে। আচ্ছা, একে ক্ষুদ্র মণ্ডল বলে, সেটা লিখে দিই। ক্ষুদ্র মণ্ডল। তো এই দুটো স্তর হয়ে গেল মেসোস্ফিয়ার। হলো, এবার মেসোস্ফিয়ার কি আছে? শান্তমণ্ডলের পরে ভূপৃষ্ঠের 50 কিমির পর থেকে 80 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত থাকে। কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে হচ্ছে মেসোস্ফিয়ার। হলো, মেসোস্ফিয়ারের সবচেয়ে উপরিভাগে মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানের তাপমাত্রা সর্বনিম্ন, অর্থাৎ -90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে দাঁড়ায়। ঠিক আছে, মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের যে মাঝের তাপমাত্রা সেটা হচ্ছে সর্বনিম্ন। সেকেন্ড, এটা একটু গন্ডগোল হচ্ছে। ট্রপোস্ফিয়ার, প্লেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। হলো, আয়নোস্ফিয়ার স্তরটা যেটা বাদ চলে গেছে। একটু নিচু করে দিই, তাহলেই হবে। এটাকে একটু তাহলেই হবে। তাহলে লেখার সময় বল। আচ্ছা, একটু ঠিক করে নিও। আয়নোস্ফিয়ার একটা স্তর হবে, আয়নোস্ফিয়ার। তারপর হচ্ছে
থার্মোস্ফিয়ার আলাদা করে করতে হবে না। থার্মোস্ফিয়ারের জায়গায় একটা কাজ করো, থার্মোস্ফিয়ারের জায়গায় আয়নোস্ফিয়ারটা করো, আর করতে হবে না। এটাকে একবারই কারণ তোমাদের সুন্দরী আছে, ঠিক আছে? ওটা ওইভাবে করে নাও। বুঝতে পারছি না, মেসোস্ফিয়ার যেমন ছিল থাক। থার্মোস্ফিয়ারের জায়গায় যা করেছিল আয়নোস্ফিয়ার করবে। তোমাদের যেরকম সিলেবাস আছে আমরা সেরকমই চলবো, এটা করতে গেলে গন্ডগোল হবে, ছেড়ে দাও। থার্মোস্ফিয়ারের জায়গায় অনলি আয়নোস্ফিয়ার করবে। এবার মেসোস্ফিয়ারে কি কি আছে চলো আমরা দেখি। আচ্ছা, মেসোস্ফিয়ার দেখো শান্তমণ্ডল এবার ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারের সবচেয়ে উপরিভাগে মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানের তাপমাত্রা সর্বনিম্ন, ঠিক আছে? মেসোস্ফিয়ার উপরিভাগে মেসোস্ফিয়ার এবং হচ্ছে আয়নোস্ফিয়ার এই মধ্যবর্তী স্থানের যে তাপমাত্রা, এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এটা হচ্ছে -90 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমারেখাকে বলছে মেসোপজ। বলছি কি নাম এই জায়গাটা? মেসোপজ, ঠিক আছে? মেসো হয়েছে। এরপর বিষমণ্ডলের সীমানা শুরু হয়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা অতি দ্রুত হারে কমতে থাকে। যত উচ্চতা, এবার আবার উচ্চতা যত বৃদ্ধি হবে উষ্ণতা তত কমবে, ঠিক আছে? এরপর স্তরগুলোতে উচ্চতা যত বৃদ্ধি হবে উষ্ণতা তত কমতে থাকে। মহাকাশ থেকে আগত মহাজাগতিক বস্তুকণা উল্কাপিণ্ড এই স্তরে এসেই পুড়ে যায়। উল্কাপিণ্ড কিন্তু মহাজাগতিক বস্তুকণা উল্কাপিণ্ড ইত্যাদি কিন্তু এই স্তরে এসেই হয়ে যায়, বুঝে গেল? করে দেয়। চলো লিখে নাও, এর মাঝে মাঝে স্ট্যাটিক কোর্স।
আচ্ছা, তারপরে আসছো আয়নোস্ফিয়ার। মেসোপজের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। মেসোপজের ঊর্ধ্বে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতার মধ্যবর্তী অংশে এই স্তর অবস্থিত। 80 থেকে 500। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের সার্বিক উষ্ণতা এই স্তরেই দেখা যায়, তাই একে বলছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ঠিক আছে, যেটা আমি আগে লিখেছিলাম থার্মোস্ফিয়ার লিখেছিলাম তো হচ্ছে আয়নোস্ফিয়ার। এটাকে কিন্তু আয়নোস্ফিয়ার বলে, আর এর অপর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কারণ বইতে আবার দেখবে অন্যরকম, বইতে আবার এরকম হবে, তাই জন্য আবার এই স্তরের উষ্ণতা সব থেকে বেশি। বায়ুমণ্ডলের সার্বিক উষ্ণতা এই স্তরে উষ্ণতা হচ্ছে এই স্তরে কি সর্বোচ্চ হলো। এই স্তরে বস্তুকণা আয়নিত অবস্থায় থাকে বলে বেতার তরঙ্গ এখানে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসে এবং বেতার সংযোগ ঘটায়। এই স্তরেই কিন্তু বেতার তরঙ্গ প্রবাহিত হয়। মানে এটা হচ্ছে আয়নিত অবস্থা, আয়নোস্ফিয়ার। এই স্তর হচ্ছে আয়নিত অবস্থা, মানে আয়নিত অবস্থা থাকে, তাই বেতার তরঙ্গ যে আগেকার দিনে রেডিও তরঙ্গ গুলো ছিল না, এই স্তরে যেত, গিয়ে আবার ফিরে আসতো, মানে পৃথিবী পৃষ্ঠেই ফিরে আসতো। তাই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যে শোনার যে ব্যাপারটা, তাই কিন্তু এই স্তরটার জন্যই কিন্তু। তাহলে বেতার তরঙ্গ কোন স্তরের জন্য? বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ারের জন্য। বেতার তরঙ্গ বলে, ঠিক আছে। এই স্তরে হচ্ছে বস্তুকণা আয়নিত অবস্থায় থাকে। বস্তুকণা আয়নিত অবস্থায় থাকে, বুঝলে? আচ্ছা, তোমাকে যদি এবার আমি কোশ্চেন করি যে কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে? থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? শান্তমণ্ডল, বলো, শান্তমণ্ডল, থার্মোস্ফিয়ার বা হচ্ছে আয়নোস্ফিয়ার। একদম ঠিক আছে। আচ্ছা, আসছি আমরা এক্সোস্ফিয়ার, 5 নম্বর স্তর। আয়নোস্ফিয়ারের উপরের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই স্তরটি থার্মোস্ফিয়ারের উপর প্রায় 500 থেকে 700 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে
তুলনামূলক কম হারে এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে ভয়ঙ্কর এই স্তরটা হচ্ছে সব থেকে মানে উষ্ণ। এখানে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কম হারে বৃদ্ধি পায়, মানে ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পায় না, আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেটার কিন্তু একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। বলো, এই স্তরের মধ্যে রয়েছে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য। হিলিয়াম, হাইড্রোজেন এই গ্যাসগুলো হচ্ছে এই স্তরে প্রাধান্য দেখা যায়। হলো, এবার আসছি ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব নেই বললেই চলে। হলো, এটা হচ্ছে এই স্তরটা বিস্তৃত হচ্ছে 750 থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা। হলো, এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, সর্বনিম্ন স্তর কোনটা? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। আর সর্বোচ্চ? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। এখানে দেখো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নেই, এইগুলো হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় নেই। নেই এই স্তরে কিন্তু বায়বীয় উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে। ইনফরমেশন আছে তোমার একটা এর মধ্যে কিন্তু পুরোটা থাকলো। এটা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে, বলো। লেখা হচ্ছে? হ্যাঁ। তোমার কোশ্চেন লেখো। কোশ্চেন গুলো বাড়িতে সলভ করবে, এক্ষুনি করে দেবে না, বাড়িতে পড়বে তারপর সলভ করবে। আর এটা কিন্তু তোমার হোমওয়ার্ক থাকলো, এটা তুমি ঠিক করে সুন্দর করে লিখবে। নিশ্চয়ই একটু কাটাকুটি হয়েছে, একটু ঠিক করে সুন্দর করে তুমি লিখবে। আর পারলে কালার পেন ইউজ করবে, যেটা তোমার আর কি ফ্রেশ খাতা হোমওয়ার্ক খাতা সেটা তোমার আছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু কোশ্চেন বলে দিই, কোশ্চেন লেখো। কোন স্তরে
উচ্চতা সর্বাধিক হয়? কোন স্তরের উচ্চতা সর্বাধিক হয়? লিখেছি। নেক্সট লেখো, কোন স্তরে ওজোন গ্যাস থাকে? শান্তমণ্ডল, ক্ষুদ্রমণ্ডল, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? লিখেছি। আচ্ছা, তারপর লেখো, মেসোপজ অঞ্চলের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়? নেক্সট লেখো, কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? হলো? হ্যাঁ, লিখে নাও। লিখে নিয়েছি। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আচ্ছা, তারপর লেখো যে হিলিয়াম, হাইড্রোজেন এই গ্যাসগুলো কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার? হয়েছে, বেশ। আচ্ছা, বায়ুমণ্ডলের আচ্ছা, ট্রপোস্ফিয়ার স্তরের প্রতি 1 কিলোমিটার উষ্ণতায় তাপমাত্রা কত ডিগ্রি কমে? পৃথিবীর ছাতা কোন স্তরকে বলা হয়ে থাকে? বুঝতে পারছো তো কোশ্চেনটা? পৃথিবীর ছাতা যেখানে ওজোন গ্যাস থাকে, ঠিক আছে? আচ্ছা, জেট প্লেন কোন স্তর থেকে চলাচল করে ওটা বলেছি? না। হ্যাঁ, লেখো, জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? আচ্ছা, তারপর লেখো, উল্কাপিণ্ড কোন স্তরে এসে উড়ে যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড উড়ে যায়? পাঠিয়ে দিও, তুমি ঠিকঠাক লিখেছো কিনা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। অব্দি এইটা তো ইয়ে করবে, ফ্রেশ করবে। আমি রেকর্ডিংটা অফ করে আসছি, অফ করে তোমার হোমওয়ার্ক চেক করবো।